হোটেলে ঢুকবার পর আমাদের রিসেপশনে একটু অপেক্ষা করতে বলা হলো, আর ম্যানেজারবাবু চলে গেলেন আমাদের লাঞ্চটা যাতে গরম সার্ভ করা হয় সেটা দেখার জন্য। যাই হোক, এরপরে আমরা ডাইনিং হলে চলে গেলাম। ডাইনিং হল থেকে বাইরের প্রকৃতিটা এত সুন্দর লাগছিল দেখতে বন্ধুরা, যে একটা ভিডিও করে নিলাম। ডাইনিং হলের ভিডিও আর করা হলো না। এরপরে আমরা গরম গরম লাঞ্চ খেয়ে যে যার রুমে চলে গেলাম। রুমে যেতে যেতে বিকেল 4:30 বেজে গেল। রুমে ঢোকার পরের রুমের জানলা দিয়ে এই অপূর্ব নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা একদম খুশিতে ভরে গেল। ভাবতেই পারিনি যে আমাদের রুম থেকে এত সুন্দর প্রকৃতি আমি দেখতে পাবো। খানিকক্ষণ জানলার পাশে দাঁড়িয়ে রইলাম। জানলার পাশে দাঁড়িয়ে অবশ্যই একটা ভিডিও করে নিলাম, যাতে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। তোমরা এই নৈসর্গিক দৃশ্য যাতে দেখে উপভোগ করতে পারো। এরপর একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে বেরিয়েই প্রকৃতির আর এক অন্য রূপ দেখলাম। এ যেন কোন অন্ধকার এক মায়াময় জগৎ। দূরে পাহাড়ের গায়ে বাড়িগুলোতে আলো জ্বলে উঠেছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন জোনাকি পোকাগুলো জ্বলছে। যাই হোক, আজকের দিনের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। আজ 2/12/2023। এখনও বাইরে অন্ধকার রয়েছে, সূর্যের আলো এখনও ফোটেনি। আমি জানলার পাশে ক্যামেরা ধরে বসে আছি। সূর্যের আলো ফুটে যখন কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়বে, আর আমি সেই কল্পনার বুদ্ধদেবের সাহিত্য রূপের সোনার বুদ্ধ দেখব। কাল গোধূলিতে যখন জানলা দিয়ে দেখছিলাম পাহাড়ের রূপ, তখন বুঝতেই পারিনি যে এখানে বুদ্ধদেব শায়িত আছেন। বিকেল হয়ে গেলেই মেঘ ঘন হয়ে পাহাড়ের কোলে নেমে এসে জমাট বাঁধে, তাই তখন পাহাড়ের চূড়াগুলো একদমই দেখতে পাওয়া যায় না। কিন্তু আজ সকাল থেকে উঠে দেখছি কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ। আর এই কাঞ্চনজঙ্ঘাকে আমরা কল্পনায় শায়িত বুদ্ধ বলে মনে করি। দেখো বন্ধুরা, সূর্যের প্রথম কিরণ বুদ্ধদেবের উপরে পড়েছে। সোনার বুদ্ধ রূপ আমরা দেখতে পাচ্ছি। কি অপূর্ব এই রূপ বন্ধুরা, চোখের সামনে না দেখলে বিশ্বাস করা যায় না। কি অনিন্দ্য সুন্দর এই রূপ। আমি ভোর 5:30 থেকে 6টা অবধি বসে রইলাম এই রূপ দর্শন করবার জন্য। একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখাবো বলে। দেখো, পাহাড়গুলো সোনার রূপ নিয়েছে। সূর্যের প্রথম কিরণ পাহাড়গুলোকে গলানো সোনা তৈরি করে দিয়েছে। এই রূপ ভাষায় প্রকাশ করা যায় না বন্ধুরা। যাই হোক, এই রূপ দেখে এরপরে আমরা রেডি হয়ে পেলিংয়ের সাইট সিনে বেরিয়ে পড়ব। ডিসেম্বরের সকাল, ঠান্ডাটা বেশ ভালোই ছিল বন্ধুরা, প্রায় 8 ডিগ্রি। আমরা গরম গরম পুরি, সবজি আর ধোঁয়া ওঠা চা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পেলিংয়ে সাইট সিন করতে। হোটেল থেকে বাইরে বেরিয়েই আশেপাশে এত ফুল দেখলাম যে ইচ্ছা হলো ফটোশ্যুট করতে। এরপর আমরা চলে গেলাম সাইট সিনের ফার্স্ট পয়েন্টে। ফার্স্ট পয়েন্ট ছিল রিম্বি ফলস। রিম্বি ফলস রাস্তার পাশেই অবস্থিত। ফলসের আশেপাশের ভিউটা দেখো বন্ধুরা। খুবই সুন্দর। এখানকার প্রকৃতি সব দিকেই সুন্দর, যেদিকেই তাকাবে সেদিকেই মুগ্ধ হয়ে যাবে। এখানে গাড়িগুলো পরপর দাঁড়িয়ে আছে।
আমরাও একটু ফটোশ্যুট করে নিলাম স্মৃতির মণিকোঠায় রেখে দেওয়ার জন্য। পেলিং সাইট সিনের আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেনে ঢোকার মুখে আমাদের টিকিট কাটতে হলো। অরেঞ্জ গার্ডেনের টিকিট ছিল 30 টাকা করে। আমরা টিকিট কেটে গার্ডেনের মধ্যে ঢুকে পড়লাম। বেশ উঁচু উঁচু ধাপের সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হলো। এখানে একটু সাবধানে নিচে নামতে হবে বন্ধুরা, একটু বেসাবধান হলেই পড়ে যাবার ভয় থাকে। যাই হোক, আমরা গার্ডেনের দিকে এগিয়ে চললাম। দেখো এই যে অরেঞ্জ গার্ডেন। অরেঞ্জ গার্ডেনের গাছে কমলা লেবু ভর্তি হয়ে আছে। দেখলেই মনটা খুশিতে ভরে যায় বন্ধুরা। মনে হচ্ছিল যেন গাছ থেকে পেরে নেই, কিন্তু এখানে গাছে হাত দেওয়া স্ট্রিক্টলি বারণ। হাত দিলেই ওরা ফাইন করে দেবে। যাই হোক, কমলা লেবুর এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা নিচে নামতে লাগলাম। পুরো বাগানটা জুড়েই কমলা লেবু গাছে ভরে রয়েছে। আমরা বাজার থেকে কিনে লেবু খাই, কিন্তু গাছের এই লেবু ঝোলার সৌন্দর্য যদি চোখের সামনে দেখা যায় তাহলে মন আর স্থির রাখা যায় না। এখানে একটা হোমস্টেও রয়েছে বন্ধুরা, কেউ যদি ইচ্ছা করে তাহলে এখানে থাকতে পারে। কমলা লেবু ছাড়াও পুরো বাগানটাতে বিভিন্ন রকমের কালারিং ফুল ভর্তি হয়ে ফুটে রয়েছে। এত কালারিং ফুল দেখলে মনটা খুবই কালারফুল হয়ে যায়। ফুল, কালারিং পাতা, কত কিছু যে আছে বাগানের মধ্যে সেটা শুধু মুখে বলা যায় না। এত কমলা লেবু দেখে আমার খুবই ইচ্ছা করছিল একটু লেবু হাতে নিতে। তাই একটা বাগানের কাছে গিয়ে দেখলাম সেখানে ঘেরা নেই। গাছের তলায় গিয়ে অনেকগুলো লেবু কুড়িয়ে হাতে নিলাম। মনটা আনন্দে ভরে গেল। হাতে লেবু, চারিদিকে ফুলের সমারোহ। খুশিতে কি করব ভেবে পাচ্ছিলাম না। আবার একটু নিচে নামতে লাগলাম। নামতে নামতে দেখলাম এখানে আরেকটা বাতাবি লেবুর গাছ, বড় বড় লেবু গাছে ঝুলে রয়েছে। এরপর আমরা নিচে যে রিভার রয়েছে সেখানে যাওয়ার জন্য নামতে থাকলাম। বেশ উঁচু উঁচু ধাপের পাথুরে সিঁড়ি, বেসাবধান হলেই পড়ে গিয়ে হাত পা ভাঙবার চান্স থাকে। খুব সাবধানে নিচে নামতে হয়। এটা হলো রিম্বি নদী। একটু ফটো তুলে নিলাম। অরেঞ্জ গার্ডেন দেখার পর আমাদের 3 নম্বর পয়েন্ট ছিল খেচিপেরি লেক। খেচিপেরি লেকে ঢোকার জন্য আমাদের পার হেড 10 টাকা করে টিকিট কাটতে হলো। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেলাম। খেচিপেরি লেকের দেখার টাইমিং হলো সকাল 6টা থেকে বিকাল 6টা। খেচিপেরি লেককে উইশিং লেকও বলা হয়। খেচিপেরি লেকের পাশেই এখানে একটা মনাস্ট্রি আছে। এই মনাস্ট্রিকে পেইং গেস্ট মনাস্ট্রি বলা হয়। আমরা একটু হেঁটে চলে গেলাম ভিতরে। গিয়ে দেখলাম এখানে একটা রিজার্ভার মতন আছে, সেখানে প্রচুর মাছ রাখা রয়েছে। মাছগুলো দেখে মনটা বাচ্চাদের মতন আনন্দে পুলকিত হয়ে উঠল। এত মাছ আমি জীবনে এই প্রথমবার দেখলাম, তাই খুবই আনন্দ লাগছিল। পরে জানলাম এই মাছগুলো আগে লেকেই ছিল, পরে এখানে রিজার্ভারে এনে রাখা হয়েছে।
এরপর আমরা খেচিপেড়ি লেকের রাস্তা ধরলাম। রাস্তায় একটু কাজ হচ্ছিল। বেশ 1 কিলোমিটার পথ হেঁটে যাওয়ার পর লেকটা আসবে। রাস্তা যেতে যেতে পথের পাশে মন্ত্রলেখা পতাকাগুলো ঝোলানো রয়েছে। পাহাড়ি মানুষদের ধারণা এই মন্ত্রলেখা পতাকাগুলো হাওয়ায় উড়ে উড়ে মন্ত্রগুলো পাহাড়কে শান্ত রাখবে। দেখো পথের পাশে এখানে পাথরগুলো সাজানো রয়েছে। জানলাম যে এখানকার স্থানীয় মানুষরা মানত করে এই পাথরগুলো সাজিয়ে যায়। তারপর মানত পূর্ণ হয়ে গেলে পাথরগুলো এসে ভেঙে যায়। আর এখানে একটা মন্দির আছে, মন্দিরে পুজো দিয়ে যেতে হয়। হেঁটে হেঁটে আমরা লেকের কাছেই চলে আসলাম। এখানে এসে জানতে পারলাম লেকের কাছে যাওয়ার রাস্তাটা এখন বন্ধ করে দিয়েছে। করোনার পর থেকেই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। লেকটা তাই দূর থেকেই দেখতে হলো। আগে এই লেকেই মাছগুলো ছাড়া থাকতো। লেকের কাছে গিয়ে লেকের জলে হাত দেওয়া যেত। লেকটাকে উইশিং লেকও বলা হয়, কারণ এখানে পয়সা ফেলে উইশ করলে সেই মনের ইচ্ছাটা নাকি পূরণ হয়। যাই হোক, আমরা দূর থেকে লেকটা দেখে এখানে যে মন্দিরটা আছে এসে একটু ঠাকুরকে প্রণাম জানিয়ে গেলাম। খেচিপেড়ি লেক দেখে বেরিয়ে এসে তারপর পেইমিংগেস্ট মনাস্ট্রির সামনে একটা উইশিং বেলের মন্দির দেখলাম। মন্দিরে ঢুকে উইশিং বেলটা একটু 3 বার ঘুরিয়ে নিলাম। তার সাথে একটা ফটো তুলে নিলাম। এরপরে আমরা মনাস্ট্রি দেখার জন্য গেলাম, কিন্তু মনাস্ট্রিটা কোনো কারণে বন্ধ ছিল বলে আর ভিতরে যাওয়া হলো না। তাই মনাস্ট্রির পাশে ফুলের সৌন্দর্যের ভিডিওই একটু তুলে নিলাম। এরপরে আমরা চলে গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। ফলস দেখতে গিয়ে এত সরু জলের ধারা পড়ছে দেখে মনটা খুবই খারাপ হয়ে গেল। তবুও জলটা পাহাড়ের গায়ে ছড়িয়ে পড়ছিল বলে দেখতে ভালোই লাগছিল। ওখানে গিয়ে জানতে পারলাম টিকিট কেটে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে নাকি আরও বড় জলের ধারা দেখতে পাওয়া যাবে। তাই আমরা 20 টাকার টিকিট কেটে উপরে উঠে গেলাম। সিঁড়ি দিয়ে একটু উপরে উঠতেই দেখতে পেলাম সেই জলের ধারা। কি অপূর্ব সুন্দর তার রূপ! তোমরা দেখো বন্ধুরা, এটা চোখে না দেখলে ভাবা যায় না যে এটা কত সুন্দর। এই রূপ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। তোমরা শুধু দেখো আর এর শব্দ শোনো। হ্যালো ফ্রেন্ডস, এখন এসে গেছি কাঞ্চনজঙ্ঘা ফল। দেখো ভিউটা, দেখো কি বিউটিফুল, সুন্দর, অসাধারণ, অপূর্ব সুন্দর। এখন একটু ফলসের কাছাকাছি গিয়ে ফলসের সুন্দর ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো। আর একটু ফটোশ্যুট তো করতেই হয়, তাই একটু ফটোশ্যুট করে নিলাম। এই ফটোগুলো সারা জীবন মনের মণিকোঠায় থেকে যাবে। আর তুলে নিলাম আশপাশের কিছু ভিউ। এই ভিউগুলো তুলে এরপর আমরা যাব হোটেলের দিকে। হোটেলে গিয়ে আমাদের লাঞ্চ করতে হবে, তাই আমরা হোটেলে ফিরে চলবো। লাঞ্চ সেরে আরও কিছু পয়েন্ট দেখতে বেরোবো।